যখন সাকিব আল হাসান থাকতো তখন দুই দিক সে কাভার করতো। এই দুটা দিক কাভার করার প্লেয়ারটা আমাদের বাংলাদেশে নাই এখন। কেউ যে সাকিব আল হাসানকে ছাড়িয়ে যাবে না এমন তো না, অবশ্যই সাকিব আল হাসানকেও ছাড়িয়ে যাবে, এরকম ক্রিকেটারও বাংলাদেশে তৈরি হবে। বিকেএসপি তো আসলে একদিনে সাফল্য পায়নি, আস্তে 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 ডেভেলপ হয়েছে। অবশ্যই আলাদা আলাদা ফরম্যাটে আলাদা আলাদা প্লেয়ার থাকা উচিত, কারণ আমি এক প্লেয়ারকে দিয়েই আপনি সব ফরম্যাট আপনি সাকসেস হবেন না। আমরা আসলে যখন ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলতে যাই সেই মানের উইকেটটা আমাদের এখানে তৈরি হয় না। আমি তো আসলে এখানে 2 মাস হলো আমি হেড কোচ হিসাবে জয়েন করি এখানে। তো আমি জয়েন করার পরে এখানকার যে পরিবেশ, এখানকার যে সুযোগ সুবিধা, যে সেই অনুযায়ী তো আসলে এখানে অনেক ভালো ক্রিকেটার হওয়া সম্ভব আর কি। সেটা দেখে আমি আমার প্ল্যান অনুযায়ী আগাচ্ছি এবং আস্তে আস্তে ছেলেরা অনেক ভালো করছে। আমরা অনেকগুলো প্র্যাকটিস ম্যাচ খেলছি, সেখানে অনেক ইমপ্রুভ হয়েছে আগের চাইতে। আগে যা ছিল সেটাতে আমি মনে করি এই 2 মাসে আমি একটু পরিবর্তন আনতে পারছি। বাংলাদেশ ক্রিকেটে আসলে যেটা বলা হয় পাইপলাইনে আসলে সেভাবে শক্তপোক্ত অবস্থানে নেই। সেক্ষেত্রে ক্রিকেট একাডেমিগুলোর অনেক অবদান থাকা দরকার। আসলে সেভাবে আপনারা কতটুকু প্রস্তুতি নিয়ে আগাচ্ছেন? বাংলাদেশে হয়তো অনেক একাডেমি আছে, কিন্তু তাদের সকলের পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা নাই বিধায় সেখান থেকে হয়তো বা ওইরকমভাবে আসছে না। কিন্তু এইখানে আমাদের একাডেমিতে ম্যাচ খেলার সুবিধা, ইনডোর সুবিধা, জিম সুবিধা, আবাসিক সুবিধা, তো এইসব সব ফ্যাসিলিটিস দিয়ে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি যে এখান থেকে আমরা রিপ্রেজেন্টেটিভ করতে পারি বাংলাদেশ টিমে। হয়তো 2-4 জন প্লেয়ার যদি আমরা আস্তে আস্তে দিতে থাকি, একসময় হয়তো অনেক প্লেয়ারই বাংলাদেশ টিমে দিতে পারবো। বিকেএসপি একটা সুনামধন্য প্রতিষ্ঠান, জি, তাদের মতোই আপনারা শুরু করেছেন। জি। সেক্ষেত্রে প্রথম দিকে কিছুটা বাধা পাচ্ছে কিনা আসলে সাফল্যের দিকে এগোতে? সেটা তো আহ, অবশ্যই বাধা একটু পাচ্ছে, কারণ এখানে অনেক প্রতিবন্ধকতাও আছে যেগুলো ঠিকঠাক করে আমাদেরকে এগোতে হবে। বিকেএসপি তো আসলে একদিনে সাফল্য পায়নি, আস্তে 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 ডেভেলপ হয়েছে। তো আমরাও এটার বয়স মাত্র 2 বছর এখন এই প্রতিষ্ঠানটা, তো এটাও আস্তে আস্তে একসময় ইনশাল্লাহ বিকেএসপির মতনই হবে। বাংলাদেশ দল পরপর 2টি টি-20 সিরিজ জিতেছে। তো যদিও বাংলাদেশ ক্রিকেট আসলে 3টা ফরম্যাটেই কিছুটা র্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে, সেক্ষেত্রে এই যে পাইপলাইনের যারা ক্রিকেটার ছিলেন, জি, বিশেষ করে পঞ্চপাণ্ডবের পরে আসলে সেভাবে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভাইভ করতে পারছে না। এটি আসলে কিভাবে দেখছেন সমস্যাটি? এটা তো আসলে একটা আমাদের একটা সমস্যা দাঁড়িয়েছে যে আমরা পাইপলাইনটাকে ওইভাবে তৈরি করতে পারছি না। দেখা যাচ্ছে যে একটা প্লেয়ার আসছে, পারফর্ম করছে, আবার দেখা যাচ্ছে যে আবার পরবর্তী ম্যাচগুলোতে আবার পারফর্ম করছে না, মানে ধারাবাহিকতা নাই, অ্যাকুরেসিটা নাই। তো এইটা আসলে আমাদের হয়তোবা প্ল্যানিংটা ওইভাবে করা নাই। এটা আস্তে আস্তে প্ল্যানিংটা আরও স্ট্রং হবে, বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাবে, এটাই আমার ইচ্ছা। বাংলাদেশ ক্রিকেটে বিশেষ করে টি-20তে পাওয়ার হিটিং ব্যাটিং, সেই ক্ষেত্রে টি-20তে একটা টি-20 ম্যাচের বোলিং সেটাও আসলে অনেকটা ক্ষীণ হয়ে আসছে। সেক্ষেত্রে আপনারা বিশেষ কোনো প্ল্যান নিচ্ছে কিনা যেটি আসলে বাংলাদেশ টি-20 ক্রিকেটে এগিয়ে নিয়ে যাবে, সেই সাথে 3টা ফরম্যাটেই আসলে এগিয়ে নিয়ে যাবে? আমাদের আসলে আমরা যেখানে আমরা প্র্যাকটিস শিডিউল তৈরি হয় বা প্র্যাকটিস তৈরি হয়, আমরা আসলে তখন প্র্যাকটিসের সময় এই ফরম্যাট চিন্তা করে প্র্যাকটিসটা করি না। আমরা এমনি গতানুগতিক প্র্যাকটিস করছি। যখন খেলা আসে টি-20, তখন আমরা টি-20-র মতো খেলতে চাই। যখন টেস্ট, তখন টেস্টের মতো খেলতে চাই। যেমন ওয়ানডের মতো খেলতে চাই। তো আসলে এটা আমার ব্যক্তিগত অভিমত যে এটা না হয়ে আলাদা স্পেসিফিক প্র্যাকটিসটা করা উচিত আর কি। এবং আলাদা আসলে 3টা ফরম্যাটের জন্য আলাদা আলাদা ক্রিকেটার থাকা আবশ্যক কি? অবশ্যই আলাদা আলাদা ফরম্যাটে আলাদা আলাদা প্লেয়ার থাকা উচিত, কারণ আমি এক প্লেয়ারকে দিয়েই আপনি সব ফরম্যাট আপনি সাকসেস হবেন না। এই যে বাংলাদেশ খেলছে, বিশেষ করে পিচ কন্ডিশন নিয়ে অনেক সমালোচনা হয়। জি, লাস্টবার পাকিস্তান বাংলাদেশে খেলে জি, গেল, জি। তারা কিন্তু বলেছেন পিচ কন্ডিশন যে পর্যায়ে আছে সেটি সেখানে খেলে আসলে আন্তর্জাতিক পর্যায়ে যে প্র্যাকটিসটা নিয়ে থাকে সেটি আসলে নেওয়া পসিবল হয় না। সেই ক্ষেত্রে পিচ কন্ডিশন নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, পিচ কন্ডিশন আমরা আসলে যখন ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলতে যাই সেই মানের উইকেটটা আমাদের এখানে তৈরি হয় না। সব সময় স্লো উইকেট তৈরি হয়। তো টি-20 খেললো পাকিস্তান, দেখলাম তারাও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। আমাদের বাংলাদেশ টিম খেলতে গেছে, তখনও বিপর্যয়ে পড়েছে, মানে ডিউ টু উইকেট আর কি। আমরা নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সাথে টি-20 খেলেছিলাম এবং ঘরের মাঠে অস্ট্রেলিয়া 5-1 4-1 বাংলাদেশের বিপক্ষে হেরেছিল। সেই দল চ্যাম্পিয়ন হয়েছে, নিউজিল্যান্ড সেমি খেলেছে। কিন্তু আমরা যে 2 দলকে সিরিজ হারিয়েছি বড় ব্যবধানে, এই যে তারা আসলে ফাইনাল খেললো এবং চ্যাম্পিয়ন হলো,
সেক্ষেত্রে আসলে বাংলাদেশের এখানে সাফল্যটা কি? বাংলাদেশের সাফল্যতা আমরা আসলে বড় টিমগুলোর সাথে খেলছি, আমরা ম্যাচ জিতছি, কিন্তু তারা সব উইকেটে যেভাবে ডমিনেট করতে পারে আমরা সব উইকেটে সেভাবে ডমিনেট করতে পারি না। কারণ বিকজ অফ আমরা স্লো উইকেটই সবসময় খেলে অভ্যাস, আমরা স্লো উইকেটে যে ভালো খেলি, কিন্তু যখনই ফার্স্ট উইকেট আসে তখনই আমরা একটু ব্যাকফুটে যাই। সেক্ষেত্রে গামিনী ডি সিলভাকে নিয়ে প্রশ্ন উঠেছে, তাকে জি। আসলে সরিয়ে দেওয়ার একটা গুঞ্জন উঠেছে। জি। সেক্ষেত্রে আপনার আসলে কি মনে হয় যে গামিনী ডি সিলভা যেভাবে দীর্ঘ বছর বাংলাদেশ ক্রিকেটে পিচ বা উইকেট বানিয়েছে, সেখানে আসলে তার আসলে কতটা ইম্প্যাক্ট আছে আসলে? আসলে আমাদের আসলে আন্তর্জাতিক মানে ওইরকমভাবে ডমিনেট করতে হলে এই উনি যে ধরনের উইকেট বানায় সেই উইকেটে আমাদের বাংলাদেশ ক্রিকেট বেশি ডেভেলপ করবে না। একটা প্রশ্ন থেকেই যায় আসলে, একটা সময় পঞ্চপাণ্ডব ছিল, অর্থাৎ তামিম, সাকিব, মাশরাফি, মুশফিক যারা ছিল, তারা থাকতে আসলে অনেকটা বাংলাদেশ ক্রিকেট রিদমে ছিল, বড় বড় সিরিজ জি। জিতেছে, কিছুটা ধারাবাহিকতায় ছিল। কি মনে হয় আসলে তাদের মতো ক্রিকেটার তৈরি করা সম্ভব হচ্ছে না কেন? আমরা আসলে সবসময় আমাদের দেশটাই একটা রাজনৈতিক পরিস্থিতি বা এইটাতে আমরা অনেক সময় পিছিয়ে যাচ্ছি, আমরা ঠিকমতো এগোতে পারছি না। যখনই কোনো কিছু একটা করতে যাচ্ছি তখনই একটা অস্থিরতা চলে আসছে দেশের মধ্যে। এই ধরেন করোনা চলে আসলো, এই ধরনের রাজনৈতিক পরিস্থিতি, সরকার পতন হলো, যে এইরকম একটা পরিস্থিতি চলছে। ওনারা যতদিন খেলেছে ততদিন পর্যন্ত আমার দেশটা একটি স্থিতিশীল ছিল, কিন্তু এখন স্থিতিশীল নাই। তো এটা ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। এখন আবার নতুনভাবে সরকার গঠন হয়তো হবে, নতুনভাবে দেশ পরিচালনা হবে, পরিস্থিতি আবার শিথিল থাকবে, ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগোবো। কি মনে হয় যে আসলে পঞ্চপাণ্ডবের মতো ক্রিকেটার তৈরি হওয়া সম্ভব কিনা? অবশ্যই, অবশ্যই। কোনো সময় কারোর জন্য কোনো কিছু পড়ে থাকে না, রেকর্ড তৈরি হয় রেকর্ড ভাঙার জন্যে। যে আজ সাকিব আল হাসান আমাদের এত বড় প্লেয়ার হয়েছে, যে কেউ যে সাকিব আল হাসানকে ছাড়িয়ে যাবে না এমন তো না। অবশ্যই সাকিব আল হাসানকেও ছাড়িয়ে যাবে, এরকম ক্রিকেটারও বাংলাদেশে তৈরি হবে। কি মনে হয় যে তারপরেও আসলে সাকিব আল হাসান আসলে দল থেকে তার পারফরমেন্স যেদিন থেকে আসলে নেই, কিছুটা ব্যাকফুটে কিনা জি। অলরাউন্ডার পারফরমেন্সে? হ্যাঁ, একটু সে তো এখন ব্যাকফুটেই আছে। আসলে যেভাবে পারফর্ম করেছিল শুরুর থেকে যেরকম ছিল, এখন সেটা তো একটু বাধার দিকে গেছে, সেটা নাই। দলের ক্ষেত্রে ইম্প্যাক্ট পড়ছে কিনা? অবশ্যই দলের ক্ষেত্রে ইম্প্যাক্ট পড়েছে। একজন সাকিব আল হাসান থাকতো, এখন দুই দিক সে কাভার করতো, এই দুটা দিক কাভার করার প্লেয়ারটা আমাদের বাংলাদেশে নাই এখন। সেক্ষেত্রে মাশরাফি যদি অগ্নিঝরা ক্যাপ্টেন্সির কথা বলি, তিনি আসলে সেইভাবে দলে হয়তো ভালো পারফরমেন্স করতেন না, তবে অনেক সময় দেখা যেত তার ক্যাপ্টেন্সি দিয়েই আসলে দলকে উজ্জীবিত করতো। Right. সেই ক্যাপ্টেন্সি আসলে কারোর মধ্যে দেখতে পাচ্ছেন কিনা এখন? আসলে প্রত্যেকটা ম্যানই ডিফারেন্স, কেউ কারোর মতো হতে পারে না। তো আসলে মাশরাফির মতো হতে না পারলেও মাশরাফির চেয়ে ভালো হতে পারে, এরকমও অনেক প্লেয়ার বাংলাদেশ টিমে খেলছে, আছে, আসবে, এবং ইনশাল্লাহ মাশরাফির চেয়েও ভালো ক্যাপ্টেন্সি করতে পারবে আমার আশা। তরুণ দুই ক্রিকেটার ওপেন করছেন, তানজিদ হাসান তামিম, পারভেজ হাসান ইমন, নাইম শেখ যদিও সেইভাবে নিজেকে তুলে ধরতে পারলো না, তবে তানজিদ হাসান তামিম এবং তরুণ আরেক ক্রিকেটার পারভেজ হাসান ইমন, দুজন ক্রিকেটার ওপেন করছেন, তারা আসলে প্রত্যাশার জায়গা দিতে পারছে কিনা? হ্যাঁ, তারা আস্তে আস্তে এগোচ্ছে এবং ভালোই করছে। আশা করি আরও ডে বাই ডে তারা ইমপ্রুভ করবে, এবং তারা বাংলাদেশ টিমকে দিতে পারছে কিছুটা এখন, একসময় ভালো করবে আরও।